এনজিও রেজিস্ট্রেশন নিয়ে আমরা এর আগে বহু ভিডিও আলোচনা করেছি। আজকে এনজিও নিয়ে আমরা আলোচনা করব যে এনজিও রেজিস্ট্রেশন করার পরবর্তীতে কি কি লিগ্যাল ডকুমেন্টেশন করা যেতে পারে এবং কেন। দেখুন, এনজিও রেজিস্ট্রেশন অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেটাকে আমরা বেসিক্যালি নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে চিনি, এনপিও। সেই এনজিও রেজিস্ট্রেশন ইন্ডিয়ান গভর্নিং ল অনুযায়ী তিনটি অ্যাক্টে ডিফাইন করা আছে বা তিনটি অ্যাক্টে করা যেতে পারে। একটা কি সোসাইটি, একটা ট্রাস্ট, আর একটা সেকশন ই। তো এই তিনটে কি সেটা আমরা আগের ভিডিওতে আমরা ডিসক্রাইব করেছি, আবার অন্যান্য ভিডিওতে আছে। তো এই তিনটির মধ্যে কোনো একটা পার্টি যদি আপনার এনজিও রেজিস্ট্রেশন হয়ে থাকে কোনো একটি অ্যাক্টে, তাহলে কিন্তু আপনি আপনার এনজিওটাকে আপনি এস্টাবলিশ করলেন বা রেজিস্টার করলেন। তারপরে কিছু ডকুমেন্টেশন করা যায় আলাদা আলাদা বেনিফিটস এর জন্য। তো কি ডকুমেন্টস? দেখুন, এনজিও রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যেমন একটা প্যান কার্ড করতে হচ্ছে। সেই প্যান কার্ড হয়ে যাওয়ার পরে একটা আপনারা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন। অনেক সময় ব্যাংকে একটা এনজিও দর্পণ সার্টিফিকেট চাই, সেটার জন্য আপনি এনজিও দর্পণ রেজিস্ট্রেশন করতে হয়। একটা এনজিও দর্পণ ইউনিক আইডি পাওয়া যায়, যে আইডিটা পরবর্তীতে আপনি কোনো গভর্নমেন্ট প্রজেক্ট বা গ্র্যান্টস বা আপনি কোনো এফসিআর এ রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, ফরেন ফান্ড রিসিভ করতে গেলে, তো এই এনজিও ইউনিক আইডি লাগে। বিশেষ করে এনজিও প্রজেক্ট গভর্নমেন্ট গ্র্যান্টস পেতে গেলে এই এনজিও দর্পণ আইডিটা ম্যান্ডেটরি। তো তার জন্য আপনার যদি এনজিও রেজিস্ট্রেশন থেকে থাকে এবং এনজিও দর্পণ যদি না থেকে থাকে, তো আপনাকে এনজিও দর্পণ রেজিস্ট্রেশনটা করতে হবে। এই এনজিও প্রজেক্টস বা গ্র্যান্টস পেতে গেলে লাগে, তো তার জন্য সেটা আপনাকে করতে হচ্ছে। তারপরে কি করা যেতে পারে? 12A অ্যান্ড 80G। এই যে 12A, 12A কি? 12A হচ্ছে কি কোনো একটা এনজিও সে ফান্ড সেভিং করতে পারে। এই 12A টা কোথা থেকে হয়? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। আরেকটা হয় 80G, যেটা এখন অ্যামেন্ডমেন্টে 12AB। এটা 80G, এখানে ট্যাক্স ডিডাকশন বেনিফিট দিতে পারে সেই এনজিও যদি কোনো ডোনার সেখানে ডোনেট করে। আর একটা কি হয়? সিএসআর, অনেকে আমরা বলি না সিএসআর ফান্ডিং, বা কর্পোরেট কোনো কোম্পানি থেকে ফান্ড রিসিভ করতে গেলে সেক্ষেত্রে আপনাকে সিএসআর রেজিস্ট্রেশন থাকতে হবে। সেই সিএসআর রেজিস্ট্রেশনটা কোথা থেকে হয়? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এখান থেকে সিএসআর রেজিস্ট্রেশন হয়। সেই সিএসআর রেজিস্ট্রেশন যদি আপনার থাকে, তাহলে আপনারা সিএসআর ফান্ডের জন্য অ্যাপ্লিকেবল। তারপরে আপনাদের এমএসডি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, সেটা রেজিস্ট্রেশন করতে পারেন ই অনুদান পাওয়ার জন্য। এমএসএমই, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যদিও ট্রাস্টে এটা বিজনেসের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল, বাট কোনো একটা অর্গানাইজেশন সেই এমএসএমইতেও অ্যাপ্লিকেবল যদি সে কোনো ডেভেলপমেন্ট, কোনো বিজনেস রিলেটেড বা স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট যদি কাজ করে থাকে, সেও এটাতে ইনলিস্টেড হতে পারে। এছাড়াও এফসিআর এ যদি কোনো ফরেন ফান্ডিং যদি নিতে চান সেটার জন্য। আরেকটা লাগে এলইআই, লিগাল এন্টিটি আইডেন্টিফায়ার, সেটাও অনেক ক্ষেত্রে লাগে। তো এই সমস্ত বেসিক ডকুমেন্টস গুলো যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার অর্গানাইজেশন লিগালি অল রাইট। এবং প্রত্যেক বছরে একটা কমপ্লায়েন্স থেকে থাকে, অ্যানুয়াল কমপ্লায়েন্স, সেটা ট্রাস্ট হোক, সোসাইটি হোক বা সেকশন 8 হোক, এনজিও থেকে থাকে। এবং 1280 যে এই সমস্ত যদি ডকুমেন্টস থেকে থাকে, সেখানেও থেকে সেগুলো লাগতে পারে। তো এইগুলো ইয়ারলি অডিট, ব্যালেন্স শিট, রিনিউয়াল, যেটার জন্য যেটা লাগে সেই জিনিসগুলো করতে হবে। যদি সবকিছু মেনটেন থাকে, তাহলে আপনার অর্গানাইজেশনকে নিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ সতর্ক থাকবেন।